এই যে রঞ্জু, উনি মূলত কবিরাজি বা ওঝাগিরি এগুলো করতেন। তবে কালো জাদু করতেন কিনা এটা নিয়ে মতভেদ আছে। এখন একটা কথা কিন্তু তাকে নিয়ে প্রচলিত ছিল, অনেক কঠিন কঠিন কাজও নাকি উনি সমাধান করেছেন। তবে সবসময় যে কঠিন কঠিন কাজ সমাধান করতেন বিষয়টা এরকম না। একবার হয় কি, বরিশাল থেকে একটা খবর আসে, একজন লোক আসেন, লোক এসে তাকে বরিশাল নিয়ে যেতে চান। বলা হয় ওইখানে একটা লোককে খুব খারাপ প্রকৃতির একটা জিনে ধরেছে। সেই লোকটা কি পুরুষ ছিল না মহিলা ছিল এটা অবশ্য তাহমিদ বলতে পারেন নাই, বা সেটা জানা যায়নি। অনেক ওঝা কবিরাজ আসে, কিছুই করতে পারেনি। তখন নাকি ওই যে রঞ্জু কবিরাজ উনি কিছুটা সময় নেন, আর এটা উনি সমাধান করতে পারবেন কি না এটা উনি বোঝার চেষ্টা করেন। আর ওই লোকটাকে বলেন যে আপনি ঠিকানা দিয়ে যান, ফোন নাম্বার দিয়ে যান, আমি যোগাযোগ করে আপনাদের বাড়িতে যাব, আর যদি না যাই সেটাও আমি জানিয়ে দেবো যে আমি যেতে পারবো না। তো ওই লোকটা তো অনেক অনুরোধ করেছেন, অনুনয় বিনয় করেছেন, ওই লোকটা চলে যান। ওই লোকটা চেয়েছিলেন যে রঞ্জু কবিরাজকে সাথে নিয়ে যেতে। কয়েকটা কারণে রঞ্জু কবিরাজ ওই সময় সাথে যেতে পারেন নাই। প্রথমত কাজটা আসলে উনি পারবেন কি না, বা কাজটা আসলে কোন লেভেলে আছে সেটা বোঝা। দ্বিতীয়ত ওনার আরও কয়েকটি কাজ ছিল। এই দুটো কারণেই মূলত উনি ওই সময় তার সাথে যেতে পারেনি। তো ওই লোকটা চলে যায়, বাড়ির ঠিকানা, তারপর ওই বাড়ির ফোন নাম্বার সব কিছু দিয়ে যান আর কি। তো রঞ্জু কবিরাজ উনি ওই রাতেই একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একটা বিশাল দেহী অবয়ব। এই অবয়বটার চোখ মুখ নাক কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট একটা ছায়ার মতো। এই অবয়বটা তাকে বলছে, খবরদার এই কাজটা করার জন্য ওখানে যাবি না, যদি যাস তাহলে কিন্তু আমি তোর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। এরপরই ওই অবয়বটা মিলিয়ে যায়। রঞ্জু কবিরাজের ঘুম ভেঙে যায়। রঞ্জু কবিরাজ চিন্তা করছেন যে আরে কবিরাজি করতে গেলে এই ধরনের বিষয় তো ঘটেই। এই ধরনের বিষয় কিন্তু উনি এর আগেও ফেস করেছেন। কোন একটা কাজে যাবেন, সেই কাজে যাবার আগে স্বপ্নের মধ্যে কেউ এসে বলেছে, তারপর উনি কিন্তু গিয়েছেন, সেই কাজ সমাধান করে আসছেন। আবার দেখা গিয়েছে স্বপ্নে না, বাস্তবেই ঘটনা ঘটেছে। কোনো একটা জায়গায় যাচ্ছেন কাজ করার জন্য, প্রতিমধ্যে ভয়ঙ্কর অবয়বে হাজির সেই ভয়ঙ্কর পিশাচটা, ভয়ভীতি দেখিয়েছে। এরপর উনি কাজ করে আসছেন, পরে আর সমস্যা হয়নি। এখন স্বপ্নের মধ্যে এই জিনিসটা আসছে, উনি চিন্তা করলেন স্বপ্নের মধ্যে আসছে তো এই জিনিসটা তো খুব একটা শক্তিশালী জিনিস না, যেহেতু স্বপ্নের মধ্যে এসে হুমকি ধামকি দিয়ে গেছে। উনি হাতের কাজ যেগুলো ছিল, অর্থাৎ আশেপাশে কয়েকটা জায়গায় যেখানে যাবার দরকার ছিল সেখানকার কাজ শেষ করে বরিশালে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এবং সেখানে ফোন করেও জানিয়ে দিলেন যে উনি আসবেন। এরপর উনি বরিশালে রওনা দিয়েছেন। তবে যাবার আগে উনি নাকি বলে দিয়েছিলেন যে একটা কালো ছাগল যেন রেডি রাখে। এই কালো ছাগলকে বলি দিতে হবে একটা নির্জন জায়গায়। এই কাজটি উনিই করবেন, তবে সেই কালো ছাগলটা যেন রেডি রাখে। আর উনি ওনার যে সমস্ত সরঞ্জামাদি সেগুলো সাথে নিয়ে রওনা দিয়েছেন বরিশালের উদ্দেশ্যে। তো বরিশালের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, ঠিকঠাক মতো বরিশালে পৌঁছেও যান। এরপর ওই বাড়িতে যখন গিয়েছেন, যাওয়ার পর বলছেন যে আপনাদের আশেপাশে এমন একটা জঙ্গলের ঠিকানা আমাকে দেন যেখানে দিনের বেলাতেও লোকজন যেতে ভয় পায়। আমি এই ছাগলটাকে নিয়ে ওখানে যাব, ওখানে গিয়ে এই ছাগলটাকে বলি দেব। তখন তারা একটা জঙ্গলের সন্ধান দেন, কিছুটা পথ এগিয়েও দিয়ে আসেন, কারণ উনি তো এই জায়গায় নতুন, কোন জঙ্গলে যাবেন উনি তো চেনেন না। এরপরে গিয়ে লোকজন ওখান থেকে চলে আসে, বলতে ওখানেই ছিল, একটু দূরে ছিল। উনি কাজ শেষ করে বাইরে বের হবেন এরকম একটা পরিকল্পনা ছিল। উনি তো রাতের বেলা ওই ছাগলটা নিয়ে রওনা দিয়েছেন, সাথে লোকজন ছিল। একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়ার পর তারা সেখানেই রয়ে যায়। এরপর উনি ছাগলটা নিয়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে যান। জঙ্গলটা যে একদম ঘন জঙ্গল ছিল বিষয়টা এরকম না, বিষয়টা এরকম ছিল যে ওই জঙ্গলে দিনের বেলাতে মানুষজন খুব কম যেত, ভয়ও পেত, অনেক গাছপালা ছিল আর কি। তবে চাঁদের আলো পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে। ভালো চাঁদের আলো যদি থাকে, অর্থাৎ যদি পূর্ণিমা রাত থাকে, তাহলে ওই জঙ্গলের ভিতরে হাঁটাচলা করা যায়। উনি ওখানে যাবার পর হাতে তো ধারালো একটা ছুরি আগে থেকেই নিয়ে গিয়েছিলেন, ওই বাড়ি থেকে ওনাকে দিয়েছিল আর কি। ছাগলটাকে নিয়ে উনি একা একাই যাচ্ছেন। তো ছাগলটা যেতে চাচ্ছে না, উনি বারবার টেনে হিসড়ে নিয়ে যাচ্ছেন। তবে এখানে একটা অদ্ভুত বিষয়, ছাগলটাতে যেতে যাচ্ছে না, ছাগলটা এক ধরনের শব্দ করে না, ছাগল যেভাবে ডাকে ম্যা ম্যা করে, ওরকম শব্দ কিন্তু করছে না।
মনে হচ্ছে সে গোয়ার্তমি করছে, সে যেতে চাচ্ছে না। কিন্তু আমরা দেখি ছাগলকে যদি আমরা টেনে হিঁচড়ে নিতে চাই, ছাগল কিন্তু ডাকাডাকি করে। ওই ছাগলটা ডাকাডাকি করছে না, কিন্তু সে যেতে চাচ্ছে না। উনি তো টেনে হিঁচড়ে নিয়ে গেছেন। আর এই রঞ্জু কবিরাজের শরীরে শক্তিও ছিল বেশ। ছাগলটাকে মুহূর্তের মধ্যে বেঁধে ফেলেছেন, বেঁধে ফেলে মাটিতে শুইয়ে দিয়ে উনি গলায় চাকু চালিয়ে দিয়েছেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, চাকু চালানো মানে হচ্ছে এটাকে এক কোপে একদম শেষ করে দিতে হবে, অর্থাৎ ধর থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। তো ছুরি দিয়ে এক কোপেই ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এরপর মাথাটা একদিকে, বডি এক পাশে পড়ে আছে, গল গল করে কিছুক্ষণ রক্ত বের হলো। রক্ত যখন মোটামুটি বের হওয়া শেষ, সাধারণত কি দেখা যায় যে গরু ছাগল জবাই করার পর কিছুক্ষণ ছটফট করে না, এই ছাগলটা কিন্তু ওরকম ছটফট করেনি। এইখানেই একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক, ওই মাথাটা নিয়ে মূলত কাজ করতে হবে এই রঞ্জু কবিরাজকে। রঞ্জু কবিরাজ যখন দেখলো হ্যাঁ এখন সব ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক মতো সম্পন্ন হয়েছে, সে মাথাটা কেবল ধরতে যাবে, এমন সময় সে দেখলো অদ্ভুত একটা দৃশ্য। সে দেখলো এবারে ওই যে ছাগলের যে বডিটা, মাথা ছাড়া বডিটা, এটা নড়াচড়া শুরু করেছে। উনি চিন্তা করলেন হয়তোবা সে স্বাভাবিকভাবে নড়াচড়া করছে, জবাই করার পর তো নড়াচড়া করেনি, এখন এমনিতে নড়াচড়া করছে। কিন্তু না, এবারের নড়াচড়াটা সম্পূর্ণ রকমের ভিন্ন রকম ছিল। এই ছাগলের হাত পা কিন্তু বাঁধা ছিল। সে কি করলো, অনায়াসেই তার সামনের দিকে 2 পা, পেছন দিকে 2 পা যখন একটু নড়াচড়া করলো, এই দড়িটা খুলে গেল। এরপর এই ছাগলটা একদম সুস্থ স্বাভাবিক ছাগলের মতো মাটির উপর উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে কুকুর মাঝে মাঝে শরীরের ধুলাবালি ঝাড়ার জন্য শরীর ঝাড়া দেয় না, গা ঝাড়া দেয়, ওরকম একটা ঝাড়া দিল। যেহেতু তার মাথা ছিল না, শ্বাসনালী দিয়ে ফস ফস শব্দ বের হচ্ছিল সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে এই রঞ্জু কবিরাজ ভয় কিছুটা পেয়েছে, তবে ঘাবড়ে গিয়েছে বেশি যে এইটা কি। এরপর যেটা হয় সেটা রঞ্জু কবিরাজের চিন্তাও ছিল না। ওই যে যেই মাথাবিহীন ছাগলটা, এই ছাগলটা সে গা ঝাড়া দিতে দিতে দৌড় দিয়ে ওই জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। রঞ্জু কবিরাজ তো বুঝতে পারলেন না ঘটনাটা কি হলো। এই মৃত ছাগলটা এভাবে কিভাবে জীবিত হয়ে গেল, আর দৌড়ে সে কোথায় গেল, এমনটা তো হওয়ার কথা ছিল না। এই ধরনের কাজ উনি এর আগেও করছেন, কখনোই কিন্তু এরকমটা হয়নি। উনি এই বিষয়টা কিন্তু আর কাউকে বলেন নাই। উনি ওই ছাগলের মাথাটা নিয়ে আসছেন, নিয়ে এসে ওই যে বাইরের লোকজন তো ছিল তাদের সাথে চলে গেছেন। তো চলে আসার পর ওনার শরীরটা নাকি কেমন কেমন করছিল। এরপর উনি টুকটাক কাজ করেছিলেন, কাজ করার পর আবার উনি ওনার নিজ এলাকায় ফেরত আসেন। তবে উনি যে কাজটি করেছিলেন এই কাজের সফলতা আসেনি, আর এটা যে সফলতা আসবে না রঞ্জু কবিরাজ নিজেও বুঝতে পেরেছিলেন, তবে সেটা ওই এলাকার লোকদেরকে বুঝতে দেননি। তো উনি তো বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরই ওনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। কয়েকদিন পর উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে সেই অবয়বটা আসে, যেই অবয়বটাকে উনি প্রথম দিকে স্বপ্নে দেখেছিলেন। বরিশালে যাবার আগে স্বপ্নের মধ্যে যে এসে হুমকি দিয়েছিল, সে এসে বলে, তোকে মানা করলাম, তুই শুনলি না, তোকে কিন্তু আমি মৃত্যুদণ্ড দিয়েছিলাম, এখন সেই মৃত্যুদণ্ড কার্যকর করব, তবে তুই একবারে মারা যাবি না, ধুকে ধুকে মরবি। এই বলেই নাকি ওই অভাবটা ওই স্বপ্নের মধ্যেই তাকে জড়িয়ে ধরে নাকি বুকের সাথে এমন চাপ দেয়, ওই চাপে এই রঞ্জু কবিরাজ সে ঘুমের মধ্যেই তো মারাত্মক ব্যথা পেয়েছেন, ঘুমের মধ্যেই উনি শুনছেন তার হাড়গুলো, বিশেষ করে বুকের পাঁজরের হাড়গুলো মটমট মটমট করে ভেঙে যাচ্ছে। সকালবেলা ওনার যখন ঘুম ভাঙার পরে দেখেন যে উনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদম বিছানায় পড়ে গেছেন। তার শরীরের হাড়গুলো কি ঠিকঠাক আছে কি না উনি দেখতে বললেন তার স্ত্রীকে। টিপে টিপে দেখলেন না, ঠিক আছে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদম প্যারালাইজড হয়ে গেছেন। তাকে ডাক্তার দেখানো হয়, ডাক্তার কোনো রোগই ধরতে পারে না কেন এমনটা হলো। এরপর থেকে উনি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকেন। 6 মাস নিদারুণ কষ্ট উনি পেয়েছেন। 6 মাস পর উনি মারা যান। যেদিন উনি মারা গিয়েছেন, মৃত্যুর পরে
বেশ খানিকক্ষণ পরে তার মুখ থেকে নাকি তাজা রক্ত বের হচ্ছিল, অনেক রক্ত বের হয়েছে। উনি যখন অসুস্থ অবস্থায় পড়েছিলেন, কেন এমনটা হলো এই পুরো ঘটনাটা উনি ওনার স্ত্রীকে বলেছিলেন। আর তার স্ত্রীকে বলেছিলেন যে এগুলো তার মৃত্যুর আগ পর্যন্ত যেন কাউকে না বলা হয়। মৃত্যুর পর এই ঘটনাটা তার স্ত্রী অনেককেই বলেছেন। তো এই যে ঘটনাটা আমরা শেয়ার করলাম প্রিয় লিসেনার্স, ঘটনাটা এ পর্যন্তই। রঞ্জু কবিরাজ উনি মারা গিয়েছেন। ওনার কিন্তু 7টা মেয়ে, সবার ছোট যারা, এরাও কিন্তু, যারা বলছি কারণ শেষ হচ্ছে 2টা যমজ মেয়ে, তারাও এখন কিন্তু 7-8 বছর বয়স হয়ে গেছে আর কি। তার মৃত্যুর সময় তারা অনেক ছোট ছিল। রঞ্জু কবিরাজ এভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় ওই ছাগলটা এইভাবে কেন হঠাৎ করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে গা ঝাড়া দিয়ে কোথায় মিলিয়ে গেল? এটা নিশ্চয়ই স্বাভাবিক কোনো ব্যাপার নয়। এসএসসি পরীক্ষা শেষ করে নানা বাড়িতে বেড়াতে গিয়েছেন। ওনার নানা বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। উনি যেহেতু ওখানে গিয়েছেন, এরপর ওনার মামাতো ভাই যার নাম হচ্ছে রাকিব, এরপর নানির বাড়ির এলাকার যে যে বন্ধুরা আছেন আর কি, সবাই তো খুশি উনি গেছেন। আবার এসএসসি পরীক্ষাও শেষ করেছেন, হাতে একটু সময় আছে। বিকেলবেলা যখন ক্রিকেট খেলতে গিয়েছেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে খেলা শেষে মামাতো ভাই সবার উদ্দেশ্য করে বলছে, এই শোন, আজকে রাতে আমরা একটা পিকনিক করব, রাতে একসাথে সবাই খাওয়া দাওয়া করব। সবাই এক বাক্যে রাজি হয়ে যায়। সবার কাছ থেকে চাঁদা তোলা হয়। চাঁদা তোলার পর একটা জায়গা ফিক্সড করা হয়। এরপর এই যে সাব্বির ভাই, তারপর রাকিব, সবাই মিলে রান্নার কাজ শুরু করে দিয়েছেন সন্ধ্যার পর থেকে। একজনের বাসা থেকে তো বিশাল বড় কয়েকটা সাউন্ড বক্স নিয়ে আসা হয়েছে, সেই সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছে। রাত 11টার দিকে রান্নার কাজ শেষ হয়ে যায়। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করার পর রাত্রে সবাই ওখানেই থাকবে, সারা রাত গান বাজবে, গল্পগুজব হবে। এদিকে হয়েছে কি, এই যে সাব্বির ভাই, ওনার মাথা ব্যথা শুরু হয়ে যায় ওই বক্সের তীব্র আওয়াজ। আর গ্রামে তো ঠান্ডা একটু বেশি, ওখানে ওই রাত্রে ঠান্ডাটা একটু বেশি পড়েছিল। তো উনি যে শীতের কাপড় পরে গেছেন, একটু কষ্ট হচ্ছিল ওনার আর কি। খুব কষ্ট হচ্ছিল এটাও বলা যাবে না, তবে মাথা ব্যথার কারণে কষ্টটা বেশি হচ্ছিল। উনি তখন সবাইকে বলেন যে আচ্ছা তোরা মজা কর, আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ঘুমাই, আমার ঠান্ডাও লাগতেছে আর মাথা ব্যথা করতেছে। তখন মামাতো ভাই রাকিব বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে একটু এগিয়ে দিয়ে আসি। তখন আবার সাব্বির ভাই বলছেন যে না ঠিক আছে, আমি তো একাই যেতে পারবো, মাত্র 10 মিনিট 12 মিনিটের রাস্তা, তো পায়ে হেঁটে চলে যেতে পারবো। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওনার মোবাইল ফোনের টর্চ লাইট জ্বালিয়ে রওনা দিয়েছেন। চারদিকে শুনশান নীরবতা। যখন রওনা দিয়েছেন তখন রাত 12টার কাছাকাছি বাজে। তো হেঁটে যাচ্ছেন, এক পর্যায়ে ওনার কাছে মনে হলো ওনার সামনে দিয়ে কেউ একজন দ্রুত রাস্তা ক্রস করে রাস্তার পাশে থাকা তাল গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো। উনি ভেবেছেন কোনো চোর টোর হবে। হঠাৎ করে সাব্বির ভাই দেখে ফেলেছেন, এই কারণে এই চোরটা তড়িঘড়ি করে পার হয়ে তাল গাছের আড়ালে লুকিয়ে গেল। চোরই যদি না হবে তাহলে তাল গাছের আড়ালে লুকালো কেন? উনি এই পাশ থেকে বলতেছেন, এই কে রে ওইখানে, কে লুকালো, বেটা চোর কোথাকার। এই বলে ওনার হাতে একটা লাঠি ছিল। মূলত লাঠিটা হাতে এই কারণে নিয়েছিলেন, রাতের বেলা হুট করে রাস্তার মাঝখানে যদি কোনো কুকুর বা শেয়াল আক্রমণাত্মক ভঙ্গিতে আসে, তখন লাঠি দিয়ে ভয় দেখিয়ে যাতে ওগুলোকে তাড়িয়ে দিতে পারেন। ওই লাঠিটা একটা শুকনো ডালের মতো ছিল আর কি। উনি কী করেছেন, ওটা ভেঙেছেন, ভেঙে কয়েক টুকরো করেছেন। ওই টুকরোগুলো ওই তাল গাছের দিকে ছুঁড়ে মারছেন, যে এই চোর বের হ, ওখানে কি করিস, বের হ, এরকম বলছেন। কিছুক্ষণ পর মনে হলো আচ্ছা যাই তো, ওই তাল গাছটার ওখানে গিয়ে দেখি কে ওখানে আছে। এই চিন্তা করে উনি ওই যে মোবাইল ফোনের যে টর্চ লাইট ওটা জ্বালিয়ে ওই তাল গাছটার কাছে গিয়েছেন। কাছে যাবার পর তাল গাছটার পেছন সাইডেও গেলেন, দেখলেন যে ওখানে কেউই নেই। তখন ভাবলেন বেটা চোর এতক্ষণে পালিয়ে গেছে। এরপর উনি আবার হাঁটা শুরু করেছেন। 1-2 মিনিট হাঁটার পর ওনার কাছে মনে হলো ওনার পিছে পিছে কেউ হাঁটছে। কারণ পিছে পিছে যদি কেউ হাঁটে
এক ধরনের শব্দ কিন্তু হয়। এটা উনি বুঝতে পেরেছেন। উনি পেছন দিকে তাকালেন, দেখলেন কেউ নেই। তখনই মূলত ভয়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। ওনার মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে। ভয় নিয়েই উনি জোরে জোরে হাঁটা শুরু করেছেন। এরপর হঠাৎ করে ওনার ঘাড়ে গরম নিঃশ্বাস অনুভব করলেন। মনে হচ্ছে কেউ পেছন থেকে গরম নিঃশ্বাস ওনার ঘাড়ের উপর ফেলছে। তখনই পেছন থেকে কেউ একজন মোটা এবং ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আজকে তুই বাঁচতে পারবি না রে, তোর কত বড় সাহস, তুই আমার দিকে ঢিল ছুঁড়ে মারিস, গালিগালাজ করিস। তখন এই সাব্বির ভাই আবার পেছন দিকে সাহস করে ঘুরে যখনই তাকিয়েছেন, তখন দেখেন বিশাল লম্বা একটা ছায়া। তবে এই ছায়াটার চেহারা বোঝা যাচ্ছে না, জাস্ট একটা লম্বা মানুষের মতো অবয়ব, নাক মুখ চোখ কেমন এটা বোঝা যাচ্ছে না। তখন তো সাব্বির ভাই বুঝতে পেরেছেন ভয়ঙ্কর কোনো কিছুর খপ্পরে উনি পড়ে গেছেন। তারপরও আল্লাহর নাম স্মরণ করে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে উল্টো দিকে ঘুরে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। দৌড়ানোর সময় ওই জিনিসটা পিঠে কোনো কিছু দিয়ে তাকে আঘাত করে। যখনই আঘাত করেছে, এই আঘাতটা বেশ জোরেই ছিল, লাঠি বা অন্য কোনো কিছু দিয়ে আঘাত করেছে। তখন উনি মাটিতে পড়ে যান, পড়েই অজ্ঞান হয়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওই জায়গাতেই পড়ে আছেন। আর তখন মসজিদে ফজরের আজান হচ্ছে, আজানের শব্দ শোনা যাচ্ছে। আর ওনার কাছেই ওনার মোবাইল ফোনটা পড়েছিল। বাড়ির থেকে কেউ ওনাকে ফোন দেয়নি, কেননা ওনার নানা বাড়ির সবাই জানে যে ওরা পিকনিক করতে গেছে, সেখানে তার মামাতো ভাই রাকিব আছে। এদিকে এই রাকিবরাও তার ফোন দেয়নি, কারণ তারা জানে যে সে বাড়িতে চলে গেছে। কোনো সমস্যা হলে তো সাব্বির ভাই ফোন দিত, এই চিন্তা করে কেউই কিন্তু কাউকে আসলে ওভাবে নক করেনি যে সাব্বির কি বাড়িতে গেছে, বা নানা বাড়ি থেকে কেউ ফোন করেনি রাকিবকে যে সাব্বির সম্পর্কে সে কোথায় কি করছে। তো ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওখানেই পড়ে আছেন। এরপর দেখেন ফোনটাও ওনার কাছাকাছি একটা জায়গায় পড়ে আছে। ফোনটা তুলে নিয়ে উনি তখন দ্রুত বাড়ির দিকে যাত্রা শুরু করেন। এইটুকু পথে আর কোনো সমস্যা হয়নি। উনি যখন বাড়িতে যান তখন দেখেন ওনার নানি ফজরের নামাজ পড়ার জন্য অজু করছেন। তখন নানি বলছেন, কি রে তুই চলে আসলি, রাকিব আসলো না? নানির মুখের দিকে তাকিয়ে উনি কোনো উত্তর না দিয়েই ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তারপর সকাল হয়ে দুপুর হয়ে যায়, সবাই তাকে ডাকছে কিন্তু উনি ঘুম থেকে উঠছেন না। এদিকে তার মামাতো ভাই রাকিব বলছে, আচ্ছা সাব্বির এত ঘুমাচ্ছে কেন, ও তো রাত জাগে নাই, ও তো রাত 12টার দিকে চলে আসছে। তখন নানি নাকি অবাক হয়ে যায়, কি বলিস, রাত 12টার দিকে চলে আসছে মানে? আমি তো ফজরের নামাজের জন্য অজু করার সময় দেখি যে ও বাসায় আসছে, এতক্ষণ সে কোথায় ছিল? বাসায় আসতে তো কোনোভাবেই 12 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট লাগবে, এর থেকে কোনোভাবেই তো বেশি লাগার কথা না, তাহলে এতক্ষণও কোথায় ছিল? সবাই তো তখন আরও বেশি চিন্তায় পড়ে যায়। সবাই মিলে আবার তাকে ডাকাডাকি করতে থাকে। একসময় ডাকতে 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 তার ঘুম ভাঙে। যখন ঘুম ভেঙেছে তখন এই সাব্বির ভাই উনি ফিল করেন ওনার শরীরের এক পাশ একদম অবশ হয়ে গেছে, ওই পাশটা কোনোভাবেই উনি নাড়াতে পারছেন না। এদিকে তার মামাতো ভাই রাকিব সে প্রশ্ন করছে, আচ্ছা তুই আমাদের থেকে রওনা দিলি, সারা রাত কোথায় ছিলি, আর শরীরের এই অবস্থা কেন? তখন এই সাব্বির ভাই সমস্ত ঘটনা সবাইকে খুলে বলেন। তখন তো নানি কান্নাকাটি শুরু করে দেয়। নানাকে বলে, তুমি তাড়াতাড়ি একটা হুজুর ডেকে আনো, খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। নানা পাশের একটা মাদ্রাসা থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর সব কিছু শুনলেন যে ঘটনাটা কি। এরপর উনি বললেন যে চিকিৎসা শুরু করার আগে আরও বিস্তারিত জানতে হবে, এরপর আমি ইনশাল্লাহ চিকিৎসা শুরু করব, আমাকে একটু সময় দেন, আমি এশার নামাজ পড়ে তারপর আসবো ইনশাল্লাহ। তো হুজুর এশার নামাজের পর আসেন, এসে যে কথা বলেন তা শুনে তো সবাই আতকে ওঠেন। হুজুর এসে বলেন যে আপনাদের নাতির তো কপাল ভালো, সে ওইখান থেকে বেঁচে ফিরে আসতে পারছে। সাব্বির যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা ভালো জিন ওইখান দিয়ে যাচ্ছিল, সে কাউকে সহজে দেখা দেয় না, কিন্তু সে ওই সময় তার নিজের রূপেই যাচ্ছিল। সাব্বির যেহেতু যাচ্ছিল, সাব্বির তাকে দেখে যেন ভয় না পায়, সে দ্রুত রাস্তা পার হয়ে ওই তালগাছের আড়ালে চলে যায় যাতে করে ও তাকে না দেখে। কিন্তু সাব্বির কি করেছে, সে চোর মনে করে গালিগালাজ করেছে, আবার হাতের লাঠি ভেঙে ওটা দিয়ে ঢিল ছুঁড়েছে। এই কারণেই মূলত ওই জিনটার আত্মসম্মানে লেগেছে, সে ক্ষিপ্ত হয়েছে।
মূলত সাব্বিরকে মেরে ফেলার উদ্দেশ্যেই পিছু নিয়েছিল। যেই আঘাতটা করেছে এই আঘাতটা মাথার একটা জায়গায় করেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মাথায় না লেগে পিঠের একটা জায়গায় লেগেছে। মাথায় যদি লাগতো সাথে সাথে ওর ব্রেন ড্যামেজ হয়ে যেত, ও আর হুঁশে ফিরে আসতে পারতো না। কিন্তু আল্লাহর রহমতে পিঠে লেগেছে, এই জন্য শরীরের একটা পাশ অবশ হয়ে গেছে। মাথায় লাগলে কি হতো একবার চিন্তা করেন, ব্রেন অকেচো হয়ে যেত। আল্লাহর অশেষ রহমতে আজানের ধ্বনিতে তার জ্ঞান ফেরত এসেছে, এখন চিকিৎসা করা যাবে। তখন নানা ওই হুজুরকে বললেন যে আচ্ছা, এতটুকু কারণে ওকে মেরে ফেলার জন্য ওকে আক্রমণ করলো? তখন হুজুর বলেন যে আসলে সে যে গালিগালাজ করেছে, ঢিল মেরেছে, এটাই মূলত তার রাগের একটা কারণ ছিল। আর সে আগে থেকে কাউকে বিরক্ত করে না, এই পথ দিয়ে সে চলাচল করেছে, কাউকে এরকম আক্রমণও কখনো করেনি। সে নাকি এসে এটা বলেছে। আর ওই জিনটা নাকি ওই হুজুরের সাথে যোগাযোগ করেছিল, যে হুজুর এশার নামাজের পরে আসছেন, তো এর মধ্যেই হুজুর ওই জিনের সাথে যোগাযোগ করেছে। ওই জিনটা এই সাব্বির ভাইকে আর কোনো ক্ষতি করবে না এই প্রতিশ্রুতি দেয়, কিন্তু বলে যেহেতু সে অনেক গালিগালাজ করেছে এই জন্য তাকে কিছু সাদাকা দিতে হবে, 10 প্যাকেট মিষ্টি। ওই রাতেই রাত 12টার দিকে ওই যে তাল গাছ যেই জায়গাটা যার পেছনে ওই জিনটা আড়াল হয়েছিল ওখানে দিয়ে আসতে হবে, আর তাকেই দিয়ে আসতে হবে, পেছন দিকে তাকানো যাবে না। সাব্বির ভাই সাহস সংগ্রহ করে ওই রাতেই মিষ্টি নিয়ে একা একাই দিতে চান, পেছন দিকে তো তাকানো যাবে না। উনি যখনই দিয়ে উল্টো দিকে ঘুরেছেন তখন ওনার মুখে কে যেন ঠাস করে একটা চর মেরে দেয়। চর মেরে দিয়ে বলে যে যা, আজকের মতো ছেড়ে দিলাম, আর কখনো এরকম ভুল করবি না, আর সোজা চলে যাবি, পেছন দিকে তাকাবি না। এদিকে হঠাৎ করে এরকম চর খেয়ে আবারও সেই ভুতুরে কণ্ঠ শুনে সাব্বির ভাই তো পেয়েছেন ভয়। সাব্বির ভাই চিন্তা করছেন এমন তো হওয়ার কথা ছিল না, কথা ছিল যে মিষ্টি দিয়ে চলে আসবো, পেছন দিকে তাকাবো না। আমি তো পেছন দিকে তাকাইও নাই, আমাকে গালে এভাবে কষে একটা চর মারলো কেন? সে মুখের উপর হাত রেখে মুখ ডলতে ডলতে বাসায় ফেরত আসলেন। ফেরত এসে বললেন যে ওই জিনটা তো আমাকে থাপ্পড় মেরেছে। পরবর্তী দিন হুজুরকে যখন জানানো হয় তখন হুজুর বলেছিলেন আর একটা অদ্ভুত কথা, ওই জিনটা নাকি হুজুরকে জানিয়েছিল যে ও যখন মিষ্টি দিতে আসবে তখন কিন্তু ওকে একটা থাপ্পড় মারবো আমি, কারণ ওর উপর যে রাগ আছে শুধু মিষ্টি দিলে কিন্তু আমার রাগ যাবে না, তবে ওই থাপ্পড়ে ওর কোনো ক্ষতি হবে না। মূলত আমার মনের একটা ক্ষোভ ছাড়া আর ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো কাজ না করে, এই জন্য। তখন আবার সাব্বির ভাই বললেন যে ও যে থাপ্পড় মারবে আপনি এটা আমাকে আগে জানালেন না কেন? তখন হুজুর বললেন আগে জানালে তুমি তো ভয়েই যেতে না, তখন হিতে বিপরীত হতে পারতো, তোমার আরও ক্ষতি হতো, এই জন্যই জানাই নেই। এখন থেকে আরও তোমাকে আর বিরক্ত করবে না, তুমিও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। মজার বিষয় হচ্ছে ওনার তো শরীরের একটা পাশ অবশ হয়ে গিয়েছিল, যখন ওই যে হুজুরের সাথে কথা হয়, হুজুর এসে একটু ঝাড়ফুঁক করেন, আল্লাহর রহমতে উনি কিন্তু সুস্থ হয়ে গিয়েছিলেন, মানে ম্যাজিকের মতো। যিনি তার শরীরের একটা পাশ নাড়াতেই পারছিলেন না উনি সুস্থ হয়ে গেছেন, দিব্যি সুস্থ হয়ে উনি ওই মিষ্টিটা দিয়ে আসছেন, আর মিষ্টি দিতে গিয়ে কোষে একটা চর খেয়ে আসছেন আর কি। এই হচ্ছে